আচ্ছা একটু চুপ করি, আমরা শুরু করি। হ্যালো, এখন কথা বলবেন না। আজকে আবার একটু থিওরি, আজকে আর কালকে মানে নেক্সট ক্লাস মেইনলি একটু থিওরিটিক্যালের উপর দিয়ে যাবে, বাট থিওরিটা ওকে আছে। দেখেন, আমরা আমাদের কম্পিউটারকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। আমাদের এই পুরো স্লাইডটাই হবে আমাদের কম্পিউটার টাইপসের উপর। আমরা কম্পিউটার আসলে কোন কোন ভাগে ভাগ করতে পারি এন্ড ওই কাজগুলো আমরা কিসের উপর ডিপেন্ড করে করতে পারি। তো আমরা মেইনলি কম্পিউটারকে তিনটা ভাগে ভাগ করার ট্রাই করি। একটা হলো টাইপের ভিত্তিতে, একটা কি সাইজের ভিত্তিতে, একটা কি পারপাসের ভিত্তিতে। ওকে, এই তিনটা ভাগের মধ্যে আজকে আমরা ট্রাই করব এই দুইটা টপিক কমপ্লিট করা, কারণ এই দুইটা টপিক খুব ইজি। ওকে, আর পরের দিন আমরা এই ক্লাসে জাস্ট এটুকু করব। ওকে, আজকে যেহেতু ইজি, দেখেন আজকে একদম ইজি। আমরা যেটা আজকে দেখব ফার্স্টে টাইপের উপর। আপনি অটোমেটিক্যালি বুঝতে পারতেছেন যে আমাদের কম্পিউটার আসলে যখন প্রথম দিকে ছিল সেটা কি অ্যানালগ, এখন যেটা আসছে ডিজিটাল, এবং মাঝে মাঝে আমাদের হাইব্রিডেরও প্রয়োজন হয়। এখন কথা হলো হাইব্রিডের কেন প্রয়োজন হয়। আমি আপনাদের একটা উদাহরণ দিই, এটা আপনাদের ইন্টারমিডিয়েটের আইসিটিরই একটা বেসিক, বাট আমি আবার আপনাদের মনে করাই। আমাদের ছিল না তো বেসিক। আচ্ছা, মনে করাই দিব, আমি বলি, সমস্যা নেই। দেখেন, আমরা যখন ফোনে কথা বলি, আমাদের যখন ফোনে কথা বলা হয় তখন আমাদের ফোন থেকে ওকে, আমাদের যখন ফোন থেকে আমরা কথা বলি, এখান থেকে অ্যাকচুয়ালি সিগন্যালগুলো যায় কোন সিগন্যাল? এটা কি সিগন্যাল বলো তো? রেডিও। এটা কি সিগন্যাল দেখে কি বুঝতেছেন? আচ্ছা, এইটা একটা সিগন্যাল, এইটা একটা সিগন্যাল। এই সিগন্যালকে কি বলে? ডিজিটাল সিগন্যাল। আপ থাকলে 1 আর ডাউন থাকলে 0। 1 0 এর উপর যেটা ডিপেন্ড করে আসছে সেটাই কি ডিজিটাল না? আমার প্রত্যেকটা ডিভাইসই তো আমার 1 0 এর উপর এখন ডিপেন্ড করেছে, তার মানে এগুলো সব ডিজিটাল। যখন আমার ডিজিটাল ডিভাইস থেকে কোনো একটা সিগন্যাল যায়, সেটা ডিজিটাল আকারে যায়। স্যার ওই ডিউটিটা ডেটা অ্যানালগ, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। ওকে, স্যার অ্যানালগে কি যেটা উপরে উঠে ওটাতে 0 স্যার। অ্যানালগে 1 0 কোনো ফ্যাক্টই নেই। অ্যানালগ নরমাল তরঙ্গের মতো কাজ করে। শব্দ তরঙ্গ করছেন না আপনারা, ওভাবে কাজ করে, রেডিয়েশন আকারে কাজ করে। কিন্তু ওগুলাই অ্যানালগ না, অ্যানালগ কেন হবে? এটার টাইপ আছে আপনার। এটা থেকে যখন যায়, আপনি ওয়াকি টকিতে দেখবেন যে যখন আপনি কথা বলতেছেন অন্যজনের মেসেজ আপনি পাবেন না। যখন আপনার মেসেজটা পড়ার পর আপনি বলতেছে কি ওভার, তখনই কিন্তু আরেকজন মেসেজ দিচ্ছে। এটার কারণ কি? কারণ ওভার বলার পরেই আমরা বুঝতে পারবো যে সে সেখান থেকে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিজিটালি। বাট আমি আপনাদের যেটা এখন বোঝাতে চাচ্ছি যে কিভাবে কাজ করা, কেন আমাদের হাইব্রিডটা দরকার হয়, এটা আমি বুঝি। দেখেন, আমরা যখন সিগন্যালটা পার করতেছি তখন এটা কি সিগন্যাল যাচ্ছে? আমাদের ডিজিটাল সিগন্যাল। কিন্তু যখন আমাদের যে টাওয়ারটা থাকবে বা সিগন্যাল ট্রান্সমিশনটা থাকবে, সেইটা আসলে সাপোর্ট করে অ্যানালগ সিগন্যাল। সেটা কি সাপোর্ট করে? অ্যানালগ সিগন্যালটা সাপোর্ট করে। সো আমার ভিতরে একটা কনভার্টার থাকে যেটা আমাদের এই সিগন্যালটাকে কিসে কনভার্ট করে? অ্যানালগে কনভার্ট করে। তখন সে সুন্দর মতো এখান থেকে যায় এখানে কি জেনারেট করে? অ্যানালগই তো জেনারেট করে। জি স্যার। কিন্তু কথা হলো আমাদের ডিভাইস কি? মানে ডিজিটাল কনভার্ট করে নেয়। তার মানে এখন আমাদের অবধি আসা পর্যন্ত এটা আবার একটা কনভার্টারের মধ্যে থেকে যায়, সেটা কিসে কাজ করে? ডিজিটালে কাজ করে। দেন সে আমাদের ফোনে আসে। তো সেও বলে আইসে ওই যেটা আপনারা বলেন আর কি। তো এখান থেকে যায়, তারপর কি হয়? এই পর্যন্ত আসে। আপনি যদি বলেন যে হ্যাঁ টুট খাইছো, পরে সে ওই পর্যন্ত যায় বলে যে হ্যাঁ খাইছি। তার মানে কি? এই সিগন্যালটা সম্পূর্ণ জেনারেট করার জন্য সম্পূর্ণ আমার কিসের কম্বিনেশন লাগতেছে? ডিজিটাল এন্ড অ্যানালগের একটা সম্পূর্ণ কম্বিনেশন লাগতেছে। এখন দেখেন, আমাদের যে ডিজিটাল ডিভাইস আসছে, কিন্তু আমরা আমাদের প্রয়োজনে আমাদের অ্যানালগও ইউজ হইতে পারে। ঠিক এই কারণেই আমাদের এই ডিভাইসটার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? হাইব্রিডেরও মাঝে মাঝে কম্পিউটার আমাদের দরকার হতে পারে। সো আমাদের টাইপের অনুযায়ী আমাদের কয়টা আছে? আমাদের তিনটা, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। এখন চলেন আমরা অ্যানালগ দেখি। অ্যানালগ কম্পিউটার আর ডিজাইন টু প্রসেস অ্যানালগ ডাটা। যেমন দেখেন, ডিজিটাল ডিভাইসগুলো কি ডাটা প্রসেস করে? ডিজিটাল ডাটা প্রসেস করে, না হলে তো আমার এই কনভার্টারগুলো লাগতো না,
তাই না? তার মানে কি অ্যানালগ ডিভাইস কি নিয়ে কাজ করে? অ্যানালগ ডাটা নিয়ে কাজ করে। এবং বলছে কি অ্যানালগ ডাটা ইজ কন্টিনিউয়াস ডাটা দ্যাট চেঞ্জেস কন্টিনিউয়াসলি এন্ড ক্যান নট হ্যাভ ডিসক্রিট ভ্যালু। এই জিনিসটা দ্বারা কি বুঝছে কেউ বলতে পারবেন? বলেন তো। সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে ডেটাটা। বলেন, মানে একটু কারেক্টলি বলেন যে এখানে একটা কথা বলছে যে এটা কন্টিনিউয়াসলি মানে আপনার কি কি নিয়ে কাজ করে, কোনটা নিয়ে কাজ করে, কোনটা নিয়ে কাজ করে, ডিসক্রিট কোনো ভ্যালু নিয়ে কাজ করে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? আপনারা এই পর্যন্ত একবার পড়েন, দেখেন বলতে পারেন নাকি, নাহলে আমি বলে দিচ্ছি। দেখেন, নাহলে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। এখানে ডিসক্রিট ভ্যালু বলতে কি স্পিড, টেম্পারেচার, প্রেসার এগুলো বোঝাচ্ছে। দেখেন অ্যানালগ ডাটাগুলো দেখবেন কি আপনি কন্টিনিউয়াস কোন প্রসেসের ডাটা মেইনটেইন করতে পারে না। যেমন আপনার সামনে থেকে বাইক যাচ্ছে, সেটা আপনি স্পিডোমিটার দিয়ে ধরলেন, এইটা একটা ডিসক্রিট ডাটা, আপনি এটা ক্যালকুলেট করতে পারবেন না অ্যানালগ ডাটা দিয়ে, তাই না? আপনার কন্টিনিউয়াস প্রসেসের ডাটাগুলো আপনার অ্যানালগ দিয়ে কন্টিনিউ করতে পারবেন না। কিন্তু শর্ট টার্মে কন্টিনিউয়াস ডাটা বলতে কি বোঝাচ্ছে? দেখেন আপনি যখন 1 আর 1 2 যোগ করবেন, এটা কি কোনো কন্টিনিউয়াস ডাটা বা এটা কি কোনো ডিসক্রিট ডাটা? তার মানে কি এটা ইজিলি আপনার একটা অ্যানালগ ডাটাকে আপনি ক্যালকুলেট করতে পারতেছেন। ঠিক এইরকম ছোট ছোট টার্মগুলোকে নিয়ে সে কাজ করে। এবং সে একই সাথে দেখাচ্ছে কি যে আপনার যখন একটা জিনিস আপনি চেঞ্জ করতে থাকতেছেন, চেঞ্জেবল জিনিসগুলা, যেমন আপনি যখন একটা স্পিডোমিটার ধরছেন সেটা আলটিমেটলি কাজ করতেছে, কিন্তু যখন আপনি ডিজিটাল সিগন্যাল প্রসেস করতেছেন তখন সে এই অ্যানালগ ডিভাইসগুলো দিয়ে কাজ করবে না। এই কারণেই আমাদের আগের বড় বড় কম্পিউটারগুলো কি ছিল? একটা রুমের সমান ছিল, যেটা এখন আমাদের একটা ছোট্ট ডিভাইসের মধ্যে চলে আসছে। তার মানে কি এটার মধ্যে অত কমপ্লেক্স সার্কিট নাই, বা সার্কিট থাকলেও এটা ইন্টিগ্রেটেড করা থাকতো না, বিধায় এটা আমাদের কাজ করতে হেল্প করতো বড় বড় কাজের ক্ষেত্রে। যেমন এখানে দেখেন, এটা কি? এটা অ্যানালগ কম্পিউটার। কম্পিউটার মানে কি? কম্পিউটার বলতে কিন্তু আপনারা বুঝেন যে আপনারা যেটা ইউজ করেন এইটা না, যেটা কোনো একটা ইনপুট নিচ্ছে সিস্টেম, প্রসেস করে আপনাকে দিচ্ছে, কম্পিউট করে দিচ্ছে, সেটাই কি আপনার কম্পিউটার। এখন দেখেন যে এখানে কি বলছে, অ্যানালগ কম্পিউটার ডিরেক্টলি accept the data from the measuring device without fast converting into number and code। দেখেন এটা ইস্যু বা এটাই ফ্যাক্ট। দেখেন আপনারা যখন ট্রিপলি ল্যাবে কাজ করছেন বা কখনো হলো সার্কিট বা মোবাইলের দোকানে যখন ঠিক করতে যান, তখন হলো দেখবেন যে দুইটা তার দিয়ে তারপর হলো মিটার চেক করতেছে। এখন আপনি আমাকে বলেন তো, এই যে সিগন্যালটা সে পাঠালো, এটা কি সে কিছুতে কনভার্ট করলো, কোনো নাম্বারে কনভার্ট করলো, নাকি ডিরেক্ট সিগন্যালটাকে সে দেখাচ্ছে? ডিরেক্ট সিগন্যালটাকে মেজার করছে। ডিরেক্ট সিগন্যালটাকে সে মেইনটেইন করতেছে না। তার মানে কি অ্যানালগ ডিভাইসগুলো কোনো কিছুকে আপনাদের কি কনভার্ট করে না, নাম্বার বা কোডে কনভার্ট করা লাগে না। কিন্তু আমরা মনে আছে কম্পিউটার বা পিসির ক্ষেত্রে প্রথমে কি বলছিলাম? ইনপুট নেয়, কম্পিউটারের বোধগম্য ভাষায় কনভার্ট করে, তারপর কম্পিউটার বুঝে দেন আমাদেরকে আমাদের বোধগম্য ভাষায় কনভার্ট করে। দ্যাট মিন্স কি অ্যানালগ ডিভাইসের কনভার্সনের তেমন কোনো দরকার হয় না, কোনো নাম্বার বা কোনো কোডে তারা কোনো কিছু করতে পারে না, তারা ডিরেক্টলি এই ভ্যালুটা কি করতে পারে? মেজার করতে পারে। একটু কি বুঝছেন? ওকে, they measure the continuous change in physics quantity and generally render output as a reading on a dial or scale। এই যে এটাই আমি আপনাদের বলতেছিলাম, এই লাইনটা আপনাদের এই উদাহরণটা এসেছে, যখন আপনি ফোনের মধ্যে ওই যে দেখতেছেন যে চার্জ আছে না, চার্জ থাকে মানে কি আয়নের দৌড়াদৌড়ি বা প্রোটনের দৌড়াদৌড়ি না ইলেকট্রনের দৌড়াদৌড়ি। এই ইলেকট্রন যখন দৌড়াদৌড়ি করে তখনই আমি বুঝবো যে এটার মধ্যে চার্জ আছে কিনা। এখন সে কি করে, সে তখন করে কি, এখানে ধরেন এটা হলো আপনার মোবাইলের ব্যাটারি, এখানে হলো আপনার চার্জের জন্য এই দুইটা তার থেকে ধরলো। এরপর সে কি করলো, কোনো নাম্বার দেখতেছে না, কোনো একটা স্কেলে দেখতেছে, কোনো একটা ঘড়ির মতো এরকম জিনিসে দেখতেছে, কোনো একটা স্ক্রিনে দেখতেছে না, এরকম কোনো একটা স্কেলে দেখতেছে, স্কেলে দেখতেছে। এটাই বলতেছে যে আপনার যতগুলা এখানে নাম্বার নিবে বা যে ইনপুটগুলা দিবে, সে আউটপুট কিসে দেখাবে? কোনো একটা ডায়াল আর স্কেলে দেখাবে। ওকে, আপনারা এরকম অনেকগুলো স্কেল বা ডায়াল দেখবেন। যেমন ওই যে এই জন্য বারবার বলি যে আপনাদের ওই যে মোবাইলের
দোকানগুলোতে দেখবেন দুই রকম মিটার আছে, একটা দিয়ে চেক করবে কারেন্ট আছে নাকি, একটা দিয়ে চেক করবে টেম্পার আছে নাকি, অনেক কিছু চেক করে, দুইটা মিটার দিয়ে দুই রকমের কাজ করে। জিনিসটাকে আপনি ডিজিটাল বলতে পারবেন না জাস্ট এই কারণেই, কারণ এটা কি কন্টিনিউয়াস ডাটা না, এটা অ্যাকচুয়ালি কি করে আপনার প্রত্যেকটা ইনপুট হিসাবে ঠিকই নেয় উইদাউট এনি চেঞ্জিং, এবং কি করে সে সেটাকে ডায়াল অথবা কিসের মাধ্যমে দেখায়, কোন একটা স্কেলের মাধ্যমে দেখায়। যেমন কি স্পিডোমিটার, অসিলোস্কোপ, এই জিনিসগুলো, বা থার্মোমিটার। থার্মোমিটার কি দেখেন, এখন আপনারা বুঝবেন। মনে আছে কিছু কিছু থার্মোমিটার আছে কাচের, আপনাদের মুখের মধ্যে দিয়ে রাখতেন, তারপর এরকম করে দেখতেন। দ্যাটস কি, এটা কি একটা স্কেলে দেখাচ্ছিল না আপনাকে, একটা স্কেলে দেখাচ্ছে। কিন্তু কখন আমরা বলি ডিজিটাল থার্মোমিটার, যখন এটা একটা টেম্পারেচারটাকে কনভার্ট করে নাম্বারে নিয়ে একটা স্ক্রিনে দেখাচ্ছে। এখন কি বুঝতে পারতেছেন যে ডিজিটাল এন্ড অ্যানালগের মধ্যে মেইন পার্থক্যটা? অ্যানালগই করতেছে কি কোনো কনভার্সন ছাড়াই আপনার তাপমাত্রাকে পারদে নিচ্ছে, পারদটা ওই অনুযায়ী চেঞ্জ হচ্ছে, পারদটা যেখানে যে থামতেছে সেখানে যে সে থেমে তারপর কি করতেছে আপনার একটা স্কেল দেখাচ্ছে। তার মানে কি আপনি ওইটা দেখা বলতেছেন যে স্কেলটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি, তাই না? কিন্তু আপনার যখন ডিজিটালে যাচ্ছেন তখন কি আপনার কাছ থেকে টেম্পারেচার নিচ্ছে, মুখে বা এখানে দেন, যেখানেই দেন আপনার টেম্পারেচারটা নিয়ে তারপর কি করতেছে সে কনভার্ট করতেছে নাম্বারে, কোডে কনভার্ট করে সেটা আপনার মানুষের বোধগম্য ভাষায় দেখাচ্ছে। তার মানে সেটা কি হচ্ছে ডিজিটাল, তাই না? এখন কি বুঝতে পারতেছেন অ্যানালগ আর ডিজিটালের মধ্যে পার্থক্য? এগুলো অ্যানালগ ক্লক বলে না, এই ঘড়িগুলো? হ্যাঁ, এই ঘড়িগুলো অ্যানালগ ক্লক, কারণ এটা কি একটা স্কেলে দেখাচ্ছে, তাই না? ডিজিটালে কি স্ক্রিনে দেখাচ্ছে। ওকে, এক একটা স্ক্রিনে দেখাবে। আচ্ছা, অ্যানালগ কম্পিউটারের আপনার অ্যাডভান্টেজ কি? ইট অ্যালাউস রিয়েল টাইম অপারেশন এন্ড computation at the same time and continuous representation of all data within the range of the analog machine। মানে কি জিনিসটা বুঝেন আপনি, রিয়েল টাইম ডাটা মানে বুঝেন যখন, হ্যাঁ রিয়েল টাইম ডাটা কি একটু শেয়ার করতে পারবেন? আপডেটেড ডাটা, আপডেটেড ডাটা, বা আমি যদি ইজি ভাবে বলি লাইভ ডাটা। লাইভ ডাটা বলতে কি বোঝায়? মানে এখনই চলছে, এখনই চলছে, এখন থেকে আমি এই ডেটাটা নিচ্ছি। অনেক রিসেন্ট। হ্যাঁ, রিসেন্ট বলতে কি এখনই, ধরেন হলো এখন এখানে কে কে প্রপারলি বসে আছে আর কে কে হলো অমনোযোগী আছে, আমি এই ডাটাটা নিব, এখনই আমি নিতে পারবো। কিন্তু এটা অ্যানালগে কি করে? অ্যানালগে যেহেতু কোনো কনভার্সন নাই, তাই না? যেহেতু অ্যানালগে কোনো কনভার্সন নাই, তার মানে সে এই ডাটাটা খুব দ্রুত নিয়ে দ্রুত কাজ করতে পারবে না, কারণ এর মধ্যে তো কোনো কনভার্সন নাই, নাম্বার বা জাস্ট সে একটা স্কেলে দেখাবে, এত পার্সেন্ট এত পার্সেন্ট এরকম একটা স্কেলে দেখাবে। ঠিক একই ভাবে এটা সেম ক্যালকুলেশনটাও কি করে একই টাইমে করে দেয়, কারণ এর মধ্যে কোনো কনভার্সন নেই, সে একই সাথে রিয়েল টাইম ডাটাগুলো নিচ্ছে এবং সাথে সাথে সে ক্যালকুলেট করে দিচ্ছে। তার মানে এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে সে একটু ভালো কাজ করে। ওকে, সেকেন্ড অ্যাডভান্টেজ হলো ইন সাম অ্যাপ্লিকেশন ইট অ্যালাউস পারফর্মিং ক্যালকুলেশন উইদাউট টেকিং দ্য হেল্প অফ কি ব্যাপার? ও আচ্ছা, সরি, আমি ভাবছি এখান থেকে নাই, আলো রিফ্লেক্ট করতেছে। আচ্ছা, আমি যদি লাইটটা অফ করি তো অসুবিধা হবে? আমার একটু দেখতে প্রবলেম হচ্ছে। উপরে নিচে ও না উপরে। আচ্ছা সরি, দেখতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার। রেকর্ডে কি কালো আসছে? স্যার দেখা যাচ্ছে টেক্সট বোর্ড দেখা যাচ্ছে না স্যার, ওই যে ওটা বোর্ডটা দেখা যাচ্ছে না, বাট টেক্সটগুলো দেখা যাচ্ছে টিভি। এই লাইটগুলো অফ করে দিলে স্যার বোর্ডটাও দেখা যাবে। হ্যাঁ, আন্দার মতো ক্লাস করবে। স্যার প্রবলেম নেই। আচ্ছা, বাদ স্যার ওইখানে ওই সামনের লাইটগুলো সুইচ আছে স্যার সামনে যে স্যার বোর্ড কি ম্যান্ডেটরি লাগবে আমাদের? বলে তো আমরা টেক্সটও দেখতেছি। স্যার সামনের লাইট। আচ্ছা, বলছে কি যে এইটা আসলে, আচ্ছা শুনি কিছু কিছু অ্যাপ্লিকেশনে যেহেতু এটার মধ্যে কোনো কনভার্সনের প্যারা নাই, তার মানে এই ডাটাটা সে দ্রুত ক্যালকুলেট করে সে অ্যাজ আ ইনপুট হিসেবে কাউকে দিতে পারে অথবা আউটপুট হিসেবে সে গ্রহণ করতে পারে উইদাউট এনি কনভার্সন। আর থার্ড অফ অল কি যে দ্য প্রোগ্রামার ক্যান স্কেল দ্য প্রবলেম ফর দ্য ডাইনামিক রেঞ্জ অফ দ্য অ্যানালগ কম্পিউটার। ইট প্রোভাইডস ইনসাইট into the problem and helps understand the error of the effect। এটা কি বলছে? আমরা কি জানি এই অ্যানসারটা বা এই আউটপুটটা কি আকারে দেয়? অ্যানালগে কি আকারে দেয়? স্কেল আকারে দেয়। যেহেতু অ্যানালগটা স্কেল আকারে দেয়, তার মানে কি আপনি একটা যখন স্ক্রিনে
দেখতেছেন যে ধরেন এখানে আপনার একটা গ্রাফস আছে, গ্রাফটাতে আপনি দেখাচ্ছেন এরকম, আপনি এটা দ্বারা কি বুঝবেন যে আপনার ধরেন এটা টাকা প্রফিট আর এটা হলো ইয়ার, তাই না? আপনারা ভালো বুঝবেন এটা। যখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে তার মানে কি প্রফিট বাড়তেছে, আর যখন আপনার এরকম একটা দেখাচ্ছে যে এটা উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে আবার উপরে যাচ্ছে, তার মানে কি এটা চেঞ্জিং, আপ ডাউন হচ্ছে, প্রফিট হচ্ছে লস হচ্ছে প্রফিট হচ্ছে। দেখেন এইটা দেখাটা ইজি নাকি এখন আমি আপনাকে 12 বছরের সুন্দর মতো প্রতি বছরের টাকা দিয়ে দিব এগুলো ক্যালকুলেট করে আপনার বের করাটা ইজি? এটা ইজি না। এটাই বলছে যে যখন আপনি কোনো একটা প্রবলেমে পড়তেছেন বা কোনো একটা ক্যালকুলেশন করতেছেন, সেটা যখন আপনি স্কেল আকারে দেখবেন সেটা নিয়ে অ্যানালাইসিস করাটা খুবই ইজি, তাই না? এটা আমরা দেখলাম যে আমাদের ব্রেন স্কেলিং ভিউটা বেশি ইম্প্যাক্ট করে, নাম্বারের চেয়ে স্কেলটা আমাদের মন বেশি রাখে। ওকে, ঠিক একইভাবে আমাদের ব্রেন টেক্সটের চেয়ে ইমেজ বেশি রাখে, যেমন ইমেজ বেশি দ্রুত ক্যাপচার করে, ঠিক একইভাবে এইখানেও কোনো একটা ডিজিটালি কোনো একটা ভ্যালু না দেখে আমরা যদি এটাকে কোনো একটা স্কেলে দেখি, ইজিলি আমরা কি ডিসিশন মেকিং করতে পারবো না? এটাই হলো আমাদের অ্যাডভান্টেজ। আর যদি আমরা ডিসঅ্যাডভান্টেজের কথা বলি তাহলে এখানে দেয় নাই, বাট আমি বলি এটা যখন আপনি ডিসঅ্যাডভান্টেজের দিকে আসবেন আপনি দেখবেন যে আপনার যখন হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আসবে, এক্সাক্ট অ্যামাউন্টটা কি তখন পাওয়া যাবে? কোনটা? এই যে এটাই বলতেছি, হ্যাঁ আস্তে আস্তে আমি দুইটা পয়েন্ট বলবো। এক হলো যখন আপনি হিউজ অ্যামাউন্ট অফ ডাটা নিয়ে কাজ করবেন, অ্যানালগ ডিভাইস প্রপারলি তার রেজাল্টটা হয়তো বা নাও দিতে পারে, তাই না? কারণ সে অনেকগুলো ডাটা, কারণ সে এটা কি ডিজিটালি মেইনটেইন করতেছে না, তার মানে সে র ডাটা নিয়ে কাজ করতেছে। আমরা কি জানি র ডাটা নিয়ে কাজ করাটা খুব কঠিন না। কম্পিউটার কি করে জানেন? কম্পিউটার কিন্তু সব কিছুকে 1-0 তে কনভার্ট করে না। ধরেন আপনি একটা ছবি তুললেন, সেটা আপনি কম্পিউটারে দিলেন, কম্পিউটারে দিয়ে সে ট্রাই করতেছেন পিক্সেলাইজ করবেন বা একটু সুন্দর করবেন। সে কি করতেছে? পিক্সেল আকারে ধরে আপনার ছবিকে আপনার ছবি হিসাবে নেয় না, সে 1-0 করে প্রত্যেকটা পিক্সেলে ভাগ ভাগ করে নেয়, তারপর ওই পিক্সেলের এক একটাতে ডেন্স বাড়ায় বা কিছু একটা করে কন্ট্রাস্ট বাড়ায়, আলো বাড়ায়, এইরকম করে কাজ করে। কিন্তু দেখেন এই জিনিসটা যদি অ্যানালগ ভাবে আপনি করতে চান, জিনিসটা আরো কঠিন হয়ে যাবে না? তার মানে আপনি অ্যানালগলি অনেক কাজই বা অনেক ডিজিটাল কোনো ডাটাও আপনি মানে অ্যাকসেপ্ট করতে পারবেন না। আর 2 নম্বর যে প্রবলেম, যেটা স্যার বলছে একটু আগে, আপনি যখন স্কেলে দেখেন আপনি অ্যাকুরেট ভ্যালু পাবেন না। এখন অ্যাকুরেট ভ্যালুটা না পাওয়াটা কতটুকু ক্ষতিকর আমি আপনাকে বলি। কোনো স্পেসশিপ বা কোনো রকেট বা কোনো যন্ত্র আপনি যখন উপরে পাঠাবেন বা মহাকাশে পাঠাবেন, তখন তারা ক্যালকুলেট করে যে 10টা জিরোর পর 1 কোনো পার্থক্য আছে না। কেন এই পার্থক্যটা করে? ধরেন আপনার একটা পৃথিবীর বাইরে একটা স্যাটেলাইট দিল, ওকে? এখন এই স্যাটেলাইটটা কোন দূরত্বে থাকলে এটা জাস্ট আমাদের এই পাশেই কি করতে থাকবে? ঘুরতে থাকবে, অরবিটার আকারে ঘুরতে থাকবে। এখন ধরেন 0.00000 অনেকগুলো জিরোর পর 10 বা 20 বা 25 সেকেন্ড বা 25 স্কেল যদি আপনার এলোমেলো থাকে, সে করবে কি আস্তে আস্তে, এটা তো ওইরকম করে বসানো হবে, আস্তে আস্তে এটা ঘুরতে 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 অরবিট থেকে আমাদের পৃথিবীর সাথেও ক্র্যাশ করবে। তার মানে কি আমাদের স্পেসিফিক কিছু ভ্যালু পাওয়ার জন্য আমাদের কি এই জিনিসটা ইম্পর্টেন্ট না, কারণ এটা আমাদের জাস্ট স্কেল দেখায়, কিন্তু স্কেলের মধ্যে কতটুকু পার্থক্য এটা আমরা জানি না। এবার কি বুঝতে পারতেছেন? এই হলো ডিসঅ্যাডভান্টেজ। এখন চলেন ডিজিটাল দেখি। Digital computer is designed to perform calculations and logical operation at high speed. এটাই আমি আপনাদের বলতেছি একটু আগে, মাল্টিপল ডাটা থাকলে আপনাদের হাই স্পিডে কখনো কাজ করতে পারবে না। It accepts the raw data as input in the form of digits or binary number 0 and 1 and process it with programs stored in the memory to proceed the output. All modern computer like laptop, smartphone use this sector. আচ্ছা আমি আপনাদের বলি, আমি আপনাদের এতক্ষণ এটাই বলতেছিলাম কম্পিউটার কি করে, 3টা স্টেপ মনে রাখবেন। কম্পিউটার এটা আপনাদের ফার্স্টে পড়াইছি, ফার্স্টে ইনপুট হিসেবে র ডাটা নেয়, তারপর সেটা কম্পিউটার আকারে ডিজিট অথবা বাইনারি আকারে কি করে চেঞ্জ করে নেয়, তারপর কি সেটা প্রসেস করার পর সে আমাদের বোধগম্য ভাষার জন্য সেটা আমাদের আকারে চেঞ্জ করে, তারপর সে এটা আমাদেরকে দেখায়। এখন কথা হলো এই যে কম্পিউটার ফার্স্টে আমাদের জিনিসটাকে সে কম্পিউটারের ভাষায় চেঞ্জ করে নিল, এটাকে কি বলে এনকোডিং বা এনকোডার বা এনকোডিং। এনকোডিং যে জিনিসটা করে সে কি এনকোডার।
আর যখন সে প্রসিড করে আমাদের কনভার্ট মানে কম্পিউটারের ভাষাকে আমাদের ভাষায় বোধগম্যতে চেঞ্জ করে তাহলে সেটা কি ডিকোডিং। আর যে এই কাজটা করতেছে সে কে ডিকোডার। মাথায় থাকবে, এটা নাই আমি জাস্ট বলে দিলাম। ওকে, এনকোডার হলো আমাদের ভাষাটাকে কম্পিউটার রূপান্তর করতেছে, আর ডিকোডার মানে কি কম্পিউটার ভাষাকে আমাদের ভাষায় রূপান্তর করতেছে। এটার একটা কাহিনী আছে, এটা হলো ওয়ার্ল্ড ওয়ারের টাইমে যখন হলো শত্রুপক্ষ কোনো একটা আপনার কোনো একটা জিনিস দিত বা কোনো একটা ইনফরমেশন দিত যে 7 নাম্বার সেক্টরের ক্ষেত্রে আমরা এখানে হামলা করি, তখন হয়তো কি সামহাউ কোনোভাবে ওই সিগন্যালটাকে ক্র্যাক করে ফেললে আগে থেকেই ওই 7 নাম্বার সেক্টরে অপোনেন্টরা দাঁড়ায় থাকতো। তো এই জন্য তারা একটা প্ল্যান করছে যে আমি 7 নাম্বার সেক্টর বলবো না, আমি সেক্টরের যে নাম্বারটাই দিব সেটার সাথে একটা সিক্রেট কোড অ্যাড করে দিব। এখন ওরা কি জানলো যে আমি 10 নাম্বার সেক্টরে ই করবো, কিন্তু আমি তো জানি যে এটার সাথে 3 যোগ করা, তাই না? যখন তারা এই জিনিসটা জানবে তারা 10 নাম্বার সেক্টরে ধরেন এখানে জড়ো হয়ে থাকলো, কিন্তু আমার টার্গেট আমি 7 নাম্বারে যাব। 7 নাম্বারে যে যখন যে রিসিভার আছে সে পাবে 10, কিন্তু সে পাইলো কি 10, সে তাকে এটা তার ভাষায় চেঞ্জ করে নিতে হবে। তার মানে কি তার এখান থেকে 3 কে বিয়োগ করে নিতে হবে। তার মানে সে ডিকোড করতেছে একটা জিনিসকে, সে ডিকোড করতেছে, ভাঙতেছে, নিজের বোধগম্য ভাষায় পরিণত করতেছে। এইখান থেকে সে পাবে 7। তার মানে কি যখন এখান থেকে এই কনসেপ্টটাই আসে হলো এনকোডার এন্ড ডিকোডার, যে আমরা একটা কোনো কিছুকে চেঞ্জ করব কম্পিউটারের জন্য, কম্পিউটার চেঞ্জ করবে আমাদের জন্য। ওকে, ফ্যাক্ট। ওকে, আচ্ছা অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ অনেক কিছু আছে, যেমন কি এই অ্যাডভান্টেজ এটা হলো ইজিলি আমার ডিজিটাল ডাটাগুলোকে প্রসিড করতে হেল্প করে, হাই স্পিডে কাজ করতে পারে। দেখেন আমাদের সবকিছু হলো আসলে প্রসেস করে হাই স্পিডের জন্য। দেখেন আমরা এটা নিয়ে অনেক কাজ করি, আমরা যারা কম্পিউটার সায়েন্সে রিসার্চ করি দেখবেন যে তারা স্পিডটাকে অনেক টাইমে মেনটেন করে। কেমনে মেনটেন করে আমি বলি। অনেক টাইমে স্পিড ইম্পর্টেন্ট, অনেক টাইমে অ্যাকুরেসি ইম্পর্টেন্ট। আপনি একটা নতুন জিনিস তৈরি করছেন যেটার অ্যাকুরেসি কত পার্সেন্ট? ধরেন 93%। কত বললাম? 93%। এখন চিন্তা করেন আমি এটা একটা ক্যান্সার রোগীর উপর অ্যাপ্লাই করব, এটা খুব দ্রুত ডিটেক্ট করতে হেল্প করে, তাই না? এখন ক্যান্সার রোগীর জন্য কি 93% ইজ ফিজিবল? আমি যদি 100 জন মানুষকে টেস্ট করি এই মডেল দ্বারা যে ক্যান্সার আছে নাকি ডিটেক্ট করব, সে 7 জনকে ভুল প্রমাণ দিবে, মানে 7 জন মানুষ মারা যাবে ক্যান্সারের জন্য। এটা কি মানে সিরিয়াস ইস্যু না? এটা কি হইলো কিছু? তার মানে কিছু কিছু টাইমে আপনার অ্যাকুরেসি ইম্পর্টেন্ট। তার মানে এখানে যদি 93 বদলে 99 হতো, দ্যাটস ওকে। কিন্তু আবার কিছু কিছু টাইমে অ্যাকুরেসির চেয়ে ইম্পর্টেন্ট কি স্পিডটা। যেমন আপনি চিন্তা করেন, আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনার কতজন মানুষ আছে পরীক্ষার হলে চিট করতেছে। ওকে, এখন ধরেন চিট করার টাইমে আমি যদি খুব দ্রুত ডিটেক্ট না করতে পারি, দ্রুত কি আমি তাকে ক্যাচ করতে পারবো না? আমি ধরেন 99% এর অ্যাকুরেসি ওয়ালা একটা প্রজেক্ট বানাই আপনাদের দিলাম, যে এটা খুব মানে এই আপনার হলো 100 জনের মধ্যে 99% মানুষদেরই ডিটেক্ট করতে পারতেছে যে সে চিট করতেছে। কিন্তু কথা হলো চিট সে এটা অনেক দ্রুত ডিটেক্ট করতেছে না, সে এটাকে স্লোলি ডিটেক্ট করতেছে। তখন দেখেন সে চিট করে চলে যাওয়ার পর হয়তো বা দেখলো যে আসলে সে চিট করতেছে, আমার কাছে কোনো প্রুফ নাই। এখানে আমার অ্যাকুরেসির চেয়ে ইম্পর্টেন্ট কি স্পিডটা। ধরেন 90% হলো, অ্যাকুরেসি অবভিয়াসলি ইম্পর্টেন্ট, বাট 90% ইজ ওকে। আমি 10%কে আমি ইনভেস্টিগেশনে নিতে পারবো যে আপনারা আসলে করছেন নাকি। বাট দেখেন আমি যদি রিয়েল টাইমে আমি আপনাদের ডাটাটা নিতে পারি বা আমি ক্যাচ করতে পারি, সেটা ইম্পর্টেন্ট না? ঠিক এই একটা জিনিসের জন্য ডিজিটালটা বলতে গেলে আসছে। দেখেন ডিজিটালটা যখন আপনার অ্যাকুরেটলি কোনো একটা রেজাল্ট দিবে, যখন একটা অ্যাকুরেট রেজাল্ট দিবে, তখন আপনার দরকার কি সেটা অ্যাকুরেটলি রেজাল্ট দেওয়ার সাথে সাথে খুব দ্রুত কাজ করা, নাহলে তো আমাদের অ্যানালগ দিয়ে চলে যেত, তাই না? অ্যানালগ কি অনেক ডাটা একসাথে মেনটেন করতে পারে না। এখন আপনার একটা পিসিতে চিন্তা করেন, প্রায় প্রত্যেকের যাদের যাদের পিসি বা ফোন আছে, দেখেন 16 জিবি 864 জিবি এখনো কারোর জন্য ইনাফ না, 128 এখন কারোর জন্য ইনাফ না। তাহলে বুঝেন আপনি আপনার ফোনে কত ডাটা রাখেন, কত প্রকার ডাটা রাখেন। কেউ কি বলতে পারবেন যে ওটার মধ্যে 128 জিবির মধ্যে 120 জিবি ছবি আছে? না, পিকচার ছাড়া অন্য অন্য কিছু আছে। তার মানে কি এই জিনিসগুলোকে একসাথে কন্ট্রোল প্রসেস করার জন্য আপনার কি দরকার? ডিজিটাল ডিভাইসের দরকার। ওকে, ডিজিটাল ডিভাইসের একটা জিনিস কি, এটা হলো আপনার যতগুলা
মানে কাজ করে সব অ্যাকুরেটলি কাজ করার ট্রাই করে। আপনি এটা দ্বারা কোনো ইয়েস আর নো এর মাঝখানে উত্তর পাবেন না। ইয়েস আর নো এর মাঝখানে বুঝছেন তো, 1 আর 0 মাঝখানে পাবেন। ওকে, আপনি এটাতে হয় 1 পাবেন, না হলে কি পাবেন, 0 পাবেন। ওকে, আচ্ছা এখন আসে হলো হাইব্রিড কম্পিউটার। আচ্ছা স্যার, আপনি চাইলে একটু ফ্রেশ আসতে পারেন, এইটা বলছি, চাইলে ফ্রেশ আসতে পারেন। আচ্ছা, হাইব্রিড কম্পিউটারের মধ্যে আপনার কি থাকবে আমি বললাম একটু আগে, আপনার অ্যানালগ এন্ড ডিজিটাল দুইটা ডাটাই থাকবে, তাই না? চিন্তা করেন, আপনি যখন একটা কম্পিউটারের মধ্যে অ্যানালগ এন্ড ডিজিটাল দুইটা ফ্যাক্টরই দিতেছেন, তার মানে এটা আপনার বুঝতে হবে যে এটা একসাথে আপনার দুইটা কাজই করবে। মানে এটা আপনার অ্যানালগ কম্পিউটারের মতো প্রসেস করবে, কিন্তু তার মেমোরিটা কি হিসেবে কাজ করবে, ডিজিটাল কম্পিউটার হিসেবে কাজ করবে। আপনি চাচ্ছেন যে একটা ডাটাকে আপনি একই সাথে স্কেলিং আকারেও দেখবেন এবং একই সাথে ডিজিটাল ফর্মেও দেখবেন, তখন আপনি কি হাইব্রিড মেমোরির দরকার হচ্ছে না? তার মানে একই সাথে আপনি দুইটা কাজ করতে পারবেন, একই সাথে আপনি মেমোরির কাজও করতে পারবেন, অ্যানালগ ভাবে এবং ডিজিটাল ভাবে, দুই ভাবে। ওকে, কথা বলেন, কথা বললেন মাঝখানে। আচ্ছা, একটা জিনিস আপনার বুঝতে হবে, এখান থেকে আপনার এইখানটা দেখেন যে a processor is used in petrol pump that convert the measurement of the fuel flow quantity and price। দেখেন, তার মানে কি, আপনি যখন একটা এই হাইব্রিড কম্পিউটিং এর সবচেয়ে বড় একটা উদাহরণ কি, পেট্রোল পাম্পের জিনিস। যখন দেখেন আপনি পেট্রোল পাম্পে কি করতেছেন, অ্যাজ আ ইনপুট হিসেবে আপনি পেট্রোল পাম্পে যখন একটা গাড়িতে পেট্রোল দিচ্ছেন, কি হচ্ছে আলটিমেটলি, কি হচ্ছে, সে আপনার কি করতেছে, ক্যালকুলেট করতেছে যে সে কতটুক দিছে, কতটুক পেট্রোলটা দিছে। তার মানে তার একটা স্কেল মিটারে থাকে না যে তার পেট্রোল মিটারটা এখন এখানে আছে, তারটা মানে রিজার্ভে, যখন আস্তে আস্তে লো হয়ে যায় সেটা চেঞ্জ হতে থাকে না। তার মানে এটা কি স্কেল ডাটা, মানে কি অ্যানালগ ডাটা। বাট দেখেন, আপনার যতক্ষণ পেট্রোল যাচ্ছে স্ক্রিনে আপনার টাকার পরিমাণটা দেখাচ্ছে না, সেটা কি ডাটা, ডিজিটাল ডাটা। তার মানে এখানে কি আপনার অ্যানালগ এন্ড ডিজিটাল দুটো ডাটাই প্রসেস হচ্ছে, তাই না? এই জন্য আমার এটা হাইব্রিড প্রসেসর। ঠিক একই ভাবে এয়ারপ্লেনে বলেন, হসপিটাল বলেন, সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনে বলেন, সবগুলোতে আছে। এখন আপনাদের আমি যদি কোশ্চেন দিই সিটি বা ধরেন হলো কুইজে বা কোশ্চেনে, মেইন কোশ্চেনে, তাহলে আমি কোশ্চেন এরকম করতে পারি। শুনেন, আমি এমন কোশ্চেন করব যে আপনাদের কিছু কিছু কোশ্চেন ঠাড়া মুখস্থ করার দরকার নেই, আপনাদের করতে হবে কি যে ওটার বেসিকটা বোঝা। আপনি যদি নাই জানেন হাইব্রিড মানে অ্যানালগ এন্ড ডিজিটালের কম্বিনেশন, আমি আপনাকে এরপর একটা কোশ্চেন দিব যে এয়ারপ্লেনে অটো পাইলট অ্যাপ্লিকেশন মোডে কিভাবে হাইব্রিড পদ্ধতি কাজ করে। দেখেন, এটা স্লাইডস পড়ার কিচ্ছু নেই, খালি আপনার জানতে হবে কি এটা অ্যানালগ এন্ড ডিজিটাল প্রসেস করে। অটো পাইলট মোডে কি হয়, অটো পাইলট মোডে আপনি অটো পাইলট করে দিলেন, তার মানে সে একলা একলা মেজার করতেছে যে কোথায় কি আছে না আছে, সেই অনুযায়ী আমার প্লেনটা চালাইতে হবে। কিন্তু সাথে সাথে কি সে ফুয়েলেরও রাখতেছে না, যে ক্যালকুলেটর রাখতেছে না, ফুয়েলটা কিসে দেখায়, স্কেল ডাটাতে দেখায়, তাই না? এখন কি বুঝতে পারতেছেন যে অটো পাইলট মোডে কিভাবে কাজ করবে? ঠিক একই ভাবে আপনার হসপিটালে আছে নেবুলাইজেশন, এরকম অনেক কিছু আছে। তার মানে আপনার অ্যানালিটিক্যাল পোরশন দিব, যে আপনার জাস্ট বেসিক জানলে হবে, আপনার প্রেসার এত নেওয়া লাগবে না, জাস্ট আপনি দুই একটা ম্যাথ করে যাবেন, তারপর হলো কি এই অ্যানালিটিক্যাল জিনিসগুলো দিব। কিছু কিছু মুখস্থ জিনিস থাকতে পারে যে কয় টাইপ, এখন কয় টাইপ এটা যদি আপনি মাথায় না রাখেন আপনি বলতে পারবেন না যে 3 টাইপ, কিছু কিছু এইরকম জিনিস থাকবে। কিন্তু অনেক কিছু জিনিসই দিব আপনাদেরকে অ্যানালিটিক্যাল দিলে হবে কি আপনাদের ক্রিয়েটিভিটি বাড়বে, আপনি ওই অ্যাপ্লিকেশনটা কোথায় ইমপ্লিমেন্ট হয় এটা জানবেন, কারণ অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার জানা আছে। এখন আমি আপনাকে আবার ওই অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে চাওয়াটা আমার জন্য ওকে না, আমি বুঝবো যে আপনি অ্যাপ্লিকেশনটা কোথায় অ্যাপ্লাই করতেছেন এটা বুঝছেন নাকি, তাহলে আমি বুঝবো যে আপনার দুইটা কনসেপ্টই ক্লিয়ার। ওকে স্যার, হাইব্রিড কম্পিউটার কি বেশি সেনসিটিভ কাজের জন্য ইউজ করা হয় না, যেহেতু এটা অ্যাকুরেসি এবং স্পিড দুটোই মেইনটেইন করে? এটা আসলে কাজের উপর, সেনসিটিভ জিনিসও আছে, তারপর হলো বেশি সেনসিটিভ না এমনও আছে। যেমন দেখেন, পেট্রোল পাম্পে আপনি ওই মিটারটা যখন আপনার নাই, রিজার্ভে নাই থাকতে পারে, সেটা আহামরি সেনসিটিভ। আবার হসপিটাল ওটা অনেক বেশি সেনসিটিভ। এটা মিক্স, এটা আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করতেছে। ওকে, যে আপনি কোন অ্যাপ্লিকেশনে এটা ইমপ্লাই করতে যাচ্ছেন, ঠিক আছে? হাইব্রিডের আপনার অ্যাডভান্টেজ কি, যে একটা হাইব্রিড কম্পিউটিং এ ইউজ করে আপনি কিভাবে কাজ করতে পারবেন।
its computing speed is very high due to the parallel configuration of the analog subsystem. তার মানে কি সে ইনপুট আকারে ধরেন মাঝে মাঝে অ্যানালগ আকারেও দিতে পারতো অথবা আউটপুটও অ্যানালগ আকারে দিতে পারতো। যেহেতু এই সাবসিস্টেমে কি আছে, অ্যানালগ আছে, তার মানে অ্যানালগে কি আমার কনভার্সনের প্যারাটা খুবই কম টাইমটা। তাহলে কি এখানে আমার যেহেতু সাবসিস্টেমে একটা অ্যানালগ সিস্টেম আছে, তার মানে কি বলতে পারি আমরা এটা একটু স্পিড। ওকে, যেহেতু এটা দুইটা একসাথে প্যারালালি চলে। ওকে, it produce precise and quick result that are more accurate and useful. এটা খুব ভালো রেজাল্ট। ধরেন আপনি একই সাথে এটা ডিজিটাল ইমেজও দেখতেছেন, পয়েন্ট এতও দেখতেছেন, আবার এটা গ্রাফটাও দেখতেছেন। তার মানে কি এটা একই সাথে আপনার খুব প্রিসাইজ এবং ভালো রেজাল্টটা দিতেছে। আপনি একই সাথে দেখতেছেন যে আপনার কাছে আছে হলো 24.505 লিটার তেল, আবার এই স্পিডোমিটারও দেখতেছেন যে ওকে আমার এইটুক বাকি আছে, এইটুক খালি হয়েছে। তাই মানে আপনি আরো প্রিসাইজ আকারে ডাটাটা দেখতেছেন। ওকে, তারপর কি ইট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এন্ড ম্যানেজ বিগ ইকুয়েশন ইন রিয়েল টাইম। আপনার এটা বিগ ইকুয়েশন এইটাই যে করতে পারে এমন না, ডিজিটাল ইমেজও করতে পারে, বাট এইটাও করতে পারে এবং রিয়েল টাইমে করতে পারে। ওকে, এন্ড ইট হেল্পস ইন দ্য অনলাইন ডাটা প্রসেসিং। মানে কি আপনার যেহেতু এটা ডাটা প্রসেসটা পুরোটা কি ডাটা প্রসেসিং মানে বুঝছেন, একটা ডাটাকে আমি কিভাবে প্রসেস করতে পারতেছি। প্রসেস মানে কি সেটাকে অ্যানালাইজ করতে পারতেছি, সেটাকে কাটছাট করে আমার জন্য দরকার হচ্ছে। যেমন আমি আপনাদের প্রথম দিন সবার কাছ থেকে একটা ইনফরমেশন নিলাম, সেখান থেকে আমি ডাটা থেকে ইনফরমেশন চাচ্ছি যে স্টুডেন্ট আইডি এন্ড ডিপার্টমেন্ট। দেখেন আমি ওই প্রথম ইনফরমেশন গুলা থেকে আমি কাটছাট করে ওই দুইটুক ইনফরমেশন রাখলাম। তার মানে কি এটা প্রসেসিং না? তো এইটা প্রসেসিং এর ক্ষেত্রে অনেক হেল্প করে। যখন আপনি ডাটা প্রসেসিং বা অ্যানালাইজ করবে তখন আপনার সামনে ডিজিটাল এবং অ্যানালগ দুইটা সেক্টরই আপনার দেখাই দিবে। ওকে, এইটুক কি বুঝছেন এই হাইব্রিড কম্পিউটার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, যে প্যারালাল হওয়ার কারণে এটা কি আমার অ্যানালগ ডেটা নিয়ে আমি দিচ্ছি ওটা কনভার্ট করবে না, কনভার্ট না করে অ্যানালগ ডেটাটা নিয়ে আমাকে আউটপুটের সময় কনভার্ট করে কি আমার ল্যাঙ্গুয়েজে। এটা আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে, দুই রকমই হতে পারে। সে ইনপুটের টাইমেও আপনার ডিজিটাল প্রসেস করতে পারে, আউটপুটের টাইমেও আপনার ডিজিটাল প্রসেস করতে পারে। সেক্ষেত্রে কি স্পিডের না একই আসে? হ্যাঁ, আপনার ইনপুটের টাইমেও অ্যানালগ প্রসেস করতে পারে, আউটপুটের টাইমেও অ্যানালগ প্রসেস করতে পারে। আপনি যেটা করেন এটা আপনার উপর। ওকে, ঠিক আছে। এখন যেটা পড়বো সেটা হলো ইউজেসের উপর, আপনার সাইজের উপর, যেটা আমি পরে পড়াবো কারণ এটা একটু ধরে ধরে আগাইতে হবে। সো সাইজটা আমি পরে পড়াবো। আমি আপনাদের এখন যেটা পড়াবো সেটা হলো আপনার কি জানি ইউজেস এর উপর। ইউজেস অ্যাকচুয়ালি দুইটার উপর ডিপেন্ড করে কাজ হয়। একটা হলো জেনারেল পারপাসে আর একটা কি হয় আপনার স্পেসিফিক পারপাস। ওকে, জেনারেল পারপাসে আপনার মনে রাখবেন যখন আপনার একটা মানে স্পেসিফিক কোন একটা জেনারেল কাজ করেন, যেমন হলো আপনি একটা পিসিতে আপনি গেমও খেলেন, আবার একই সাথে আপনি একটা পিসিতে কি করতেছেন আপনার ডাটা এক্সেল এর কাজও করতেছেন, ডাটা এন্ট্রি থেকে ডাটা প্রসেসিং, ডাটা অ্যানালাইজিং এর কাজ করতেছেন। তার মানে কি এটা একটা জেনারেল প্রসেস, আপনি একটা জিনিসকে বারবার যে কোনো ভাবে ইউজ করতে পারেন। যেমন এটা কি ডেস্কটপ হতে পারে, স্মার্ট হতে পারে, ট্যাবলেট হতে পারে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে ডেস্কটপে। ডেস্কটপ কি করতেছে আপনার, যেটা আমি বলছি যে আপনার একই সাথে আপনার ডাটাটাকে নিচ্ছে। দেখেন এটাও একটা কম্পিউটার, এতক্ষণ যেটা বলতেছিলাম ওগুলাও কম্পিউটার, কিন্তু এটা একটা ক্যাটাগরির আন্ডারে ফলাইছে যে ডিজিটাল এন্ড কি অ্যানালগ। এখন কি ডেস্কটপকে আপনি কি বলতে পারবেন বলেন? হাইব্রিড বলা যাবে না? না, তাহলে শুধু ডিজিটাল আসছে স্যার। এটা ডিজিটাল এবং এটা জেনারেল পারপাস। ওকে, এখন আমি আপনাকে একটা ডিভাইসের নাম দিয়ে দিব যে ডেস্কটপ ধরে। এখন আপনার বলতে হবে যে সেটা আসলে কোন কোন ক্যাটাগরি, টাইপসের আন্ডারে সে কোন কোন ক্যাটাগরিতে পড়ে, তারপর কি যে ইউজেসের উপর আপনার বা পারপাসের উপর কোন ক্যাটাগরিতে পড়ে। লাইক ডেস্কটপ কি, ডেস্কটপ কি একটা ডিজিটাল ডিভাইস না? তার সাথে সাথে কি এটা একটা জেনারেল পার্সপেক্টিভের ডিভাইস না? তার মানে কি আপনার একই সাথে এটা দুইটা আন্ডারে পড়ে। এটার ইনপুট ডিভাইস কি কিবোর্ড মাউস, আউটপুট ডিভাইস কি মনিটর, তাই না? আচ্ছা, আমি খুব কমফোর্টেবল ভাবে আপনাদের আগাচ্ছি। এটা কখনো দেখছেন কেউ? এইটা আসলে কি, এটা হলো অনেক আগে ইউজ করা হয়েছে। কেউ দেখছেন এটা আগে বলেন তো? না, কে দেখছেন? কেমন বলেন তো, কোথায় দেখছেন আপনি? আমার একটা সিম্পল ছিল
হ্যাঁ আমার একটা টিউটর ছিল বাসায় আচ্ছা। সে একটা ডিভাইস নিয়ে আচ্ছা, আপনারা বর্তমানে যেটা ল্যাপটপ বা ট্যাবলেট বলেন সেইটারই আগের ভার্সন ছিল হলো নোটপ্যাড এটা। বলতো না, হ্যাঁ নোটপ্যাড বলতো না নাকি? আমরা যেটা ল্যাপটপ বা ওই যে যেটাকে নোট হিসেবে ইউজ করি সেটা আগে ইউজ করা হতো ও সেটা নোট দিয়ে। হ্যাঁ ও, এইটা কি, এটা হলো এটা আপনার সেই একই টাইপ ল্যাপটপের মতোই কিন্তু খুবই ছোট আকারে থাকতো এবং তারা এটাকে নোট হিসেবে ইউজ করতো, মিনি কম্পিউটারও বলতো এটাকে অনেকে। খুবই ছোট একটা সাইজের থাকতো যেটা এখন নাই, কিনতে গেলে এটা আপনার মেইন কম্পিউটারের চেয়েও অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে কারণ এটা এন্টিক পিস হয়ে গেছে। ওকে, সো এইটা কি করতো, এটা আপনার একদম পিসির মতোই কাজ করতো, বাট এটার মধ্যে একটা প্রসেসে কাজ করা হতো। এটার মধ্যে মাঝে মাঝে হলো কি আপনার হলো এটাকে আপনি সোজা হিসাবে ধরেন এটা একটা নোট, আপনার কাছে একটা ডায়েরি আছে, একটা কলম আছে, কিন্তু সেখানে কি থাকতো, একটা মনিটর থাকতো আর একটা ছোট কিবোর্ড থাকতো। ওকে, বর্তমানে ল্যাপটপের মতো, বাট ল্যাপটপগুলো একটু দেখবেন বড়, ওইটা অনেক ছোট ছিল। ধরেন এইটার সাথে আপনি একটা কিবোর্ড লাগাই দিলেন, ওকে, মানে এইটার চেয়ে একটু বড়, মানে আর একটু বড় থাকবে। ধরেন স্যামসাং গ্যালাক্সি যে সিরিজের স্ক্রিনগুলো, হ্যাঁ ওই রকম থাকতো এবং নিচ থেকে একটা মোটা কাইন্ড অফ একটা কিবোর্ড থাকতো, একটু মোটা। এটাকে অ্যাটাচ, হ্যাঁ অ্যাটাচ থাকতো, বারবারই ফোন ছিল যে অ্যাটাচ থাকতো কারণ কি ল্যাপটপের মতো এই যে যেভাবে একটু গ্যাপ থাকতো। কিন্তু মজার বিষয় কি, তাদের এখানে এই নজে একটা গ্যাপ থাকতো, এই কারণে কি স্ক্রিনের সাথে এই কিবোর্ডগুলো টাচ খেত না, কিবোর্ডগুলো তো একটু উঁচা থাকতো না, এই নজের সাথে একটা গ্যাপ থাকতো, যেমন কি লাগার পর হলো যাতে একটা ভিতরে হ্যাঁ ডিসপ্লের মাঝখানে একটা ফাঁকা থাকে। ওকে, এটা দিয়ে আপনার রেগুলার বেসিসে কিছু কিছু কাজ করা হতো, মানে আপনাদের ল্যাপটপের মতো। ওকে, এখন যেটা আসে স্পেশাল ইউজ, এটা একটু পড়তে হবে। স্পেশাল মানে কি, আপনাদের এটা অবভিয়াসলি একটা স্পেসিফিক কাজের জন্য ইউজ করতে হবে। ওকে, আপনারা কি এমনও শুনছেন যে এইখানে এই রুমের বাইরে ও এই ডাটাটা অন্যখানে যাচ্ছে না, এরকম অনেক কিছু শুনবেন। সার্ভারের নাম শুনবেন আপনারা। সার্ভার কি করতেছে, নিজের একটা ওয়ার্ক স্টেশন তৈরি করে নিচ্ছে বা নিজের একটা ডাটা সেন্টার টাইপ তৈরি করে নিচ্ছে, যেটার মাধ্যমে আপনার অনেকগুলা ডেটা থাকে, আবার ডেটা নাও থাকতে পারে, আপনি ডেটা প্রোভাইডও করতে পারেন। দেখেন এখানে কি এই সার্ভারটা কি একটা ফিজিক্যাল লেয়ার না লজিক্যাল লেয়ার? লজিক্যাল জিনিস না ফিজিক্যাল জিনিস বলেন তো? সার্ভারটা কি আসলে? সার্ভারটা আসলে একটা ফিজিক্যালি জিনিস, সেটা আপনার একটা নরমাল পিসি কেও সার্ভার বানানো যায়। আপনি একটা নরমাল ল্যাপটপকে বা আপনার নরমাল কম্পিউটারকেও আপনি কি বানাতে পারবেন? সার্ভার বানাতে পারবেন। তার মানে কি, ওই ল্যাপটপটাকে আমি যখন বা ওই পিসিকে যখন আমি সার্ভার বানাইছি, তার মানে ওইটা দিয়ে আমরা অন্য কাজ প্রপারলি করব না, আমরা স্পেসিফিক ডেডিকেটেড ভাবে আমরা ওই ল্যাপটপটাই রাখছি কিসের জন্য? সার্ভারের জন্য। তারপর ওয়ার্ক স্টেশনের বিভিন্ন ধরনের কাজ আপনি দেখবেন যে মাঝে মাঝে আপনাদের পিসিতে বা বড় হয়ে ইনশাল্লাহ যখন আপনারা ভালো চাকরি করবেন, বড় বড় কোম্পানিতে আপনারা যখন যাবেন ইনশাল্লাহ, তখন দেখবেন কি যে আপনাদের ওই পিসি গুলা দিয়ে আপনি আপনার ডাটা বা আপনার ল্যাপটপের ওয়াইফাইও কানেক্ট করতে পারতেছেন না। কারণ কি, আপনার ডেটা বা ওয়াইফাই কি ডাটা চুরির জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই যে আপনারা জায়গায় হলো স্পেশালি আমাদের মানে এটা রিস্ক হলো আমাদের ফিমেল স্টুডেন্টদের জন্য। কিভাবে আমি বলি, কারণ হলো ডাটা চুরি করা যায় খুব ইজিলি হলো সাইবার ক্যাফেগুলোতে। ওকে, ওখানে ফ্রি নেটগুলোর অ্যাক্সেস কি ফ্রি। তার মানে আপনি যেই ইনফরমেশনটা দিয়ে, যেই ডাটা বা যেই নেটটা ইউজ করে আপনার ডিভাইসে অ্যাক্সেস দিচ্ছেন, সে একটা হ্যাকার করতে পারে কি, সেই নেটওয়ার্কে ঢুকে সেই নেটওয়ার্কের থ্রুতেই আপনার ডিভাইসে ঢুকতে পারে, একদম ইজি। এবং আমাদের যারা আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি তাদের জন্য আরো বাজে খবর যে অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সিস্টেম তেমন আপডেটেড না। আইফোনের বা আইওএস এর সিকিউরিটি সিস্টেম বাই ডিফল্ট একটু আপডেটেড থাকে। এইসব স্প্যাম বা হলো আপনার এইসব ইলিগাল এন্ট্রিগুলোকে ইনিশিয়াল লেভেলে আটকাতে পারে। কিন্তু দেখেন, যখন এটা একটা কাহিনী আছে আপনাদের সাবধান করার জন্য বলি, যে এরকম জাস্ট নর্মালি আপনি অফিস কাজ করার জন্য একটা সাইবার ক্যাফেতে বা একটা হলো কফি শপে, ধর নর্থ এন্ডে ঢুকে আপনি আপনার ল্যাপটপ ওপেন করে কাজ করতেছেন, ঠিক আপনার পাশের সিট বা তার কয়েকটা সিট পরে একজন আপনার ফোনে ঢুকে আপনার প্রাইভেট পিকচার বলেন, আপনার ইনফরমেশন বলেন, সব সে তার ল্যাপটপে এক্সট্রাক্ট করতে পারবে ইজিলি উইদিন 30 মিনিটস।
ওকে উইদিন 30 মিনিটস এন্ড যে যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা আরো দ্রুত কাজ করতে পারে ওকে সো এই জন্য আমি বলি যে কষ্ট হইলেও আপনারা ট্রাই করবেন যে মোবাইল ডাটা ইউজ করেন তাও সেফ না কিন্তু আপনারা ট্রাই করবেন মোবাইল ডাটাটা ইউজ করার কারণ মোবাইল ডাটা হলো আপনার যদিও ওইটাও বেশি সেফ মানে সেফ 100% বলবো না বাট মোবাইল ডাটাতে আপনি আপনার ডাটাটা অন্য কাউকে দিচ্ছেন না হটস্পটের মাধ্যমে সিস্টেমের মধ্যে ঢোকার জন্য আপনার নিজের প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করতেছেন তাই না তখন আপনি আর অন্য কাউকে অ্যালাউ করতেছেন কিন্তু আপনি যখন ওপেন অ্যাক্সেসে আসেন মানে কি এটা হলো দরজা খোলার মতো যে আপনার একটা বড় অ্যাপার্টমেন্ট আছে সেটার মধ্যে 5-6টা দরজা খোলা আছে একজন একটা দরজা দিয়ে ঢুকলো সে চাইলেই কষ্ট একটু ট্রিক করে ওই একই রুমের মধ্যে দরজা খোলা যেহেতু পাইছে ঢুকতে পারবে কারণ সে আপনার লুপ হোল জানে নেটওয়ার্ক ভার্সিটির ওয়াইফাই যেটা আছে সব এটার উপর পানি যেটা আমি কানেক্টেড টু সার্ভার পরে বলি একটু পরে ডিসকানেক্ট করতে হবে এটা আসলে আমার আগে সবার আগে একটু বলতে হবে আচ্ছা যেটা বলতেছিলাম যে ওয়ার্ক স্টেশনে আপনার কি থাকে আপনার ডেডিকেটেডলি আপনি একটা পিসি রাখছেনই জাস্ট কিসের জন্য গ্রাফিক্স ডিজাইন করার জন্য আপনি ওই পিসিতে গ্রাফিক্স ডিজাইন বাদে অন্য কিছু করবেন না কারণ কি দেখেন আপনি একটা পিসি বানাইছেন জাস্ট গেমের জন্য এটাকে কি বলবো আমরা গেমিং পিসি আমরা কি করতেছি ওই পিসিতে আমরা গেমের জন্য যা যা লাগে তা ঢুকাইতেছি প্রবলেম ডিস্টার্ব করতেছেন আপনিও যাবেন ওকে উনি কেন ডিস্টার্ব করতেছেন এমনি আইছে স্যার স্যার আমাদের ফ্রেন্ড আর কি ক্লাস সিরিজ তো ওয়েট করছে ওয়েট এমনি কি করে গ্লাসের সাথে মুখ লাগায় এখান থেকে দেখতে কেমন লাগছে জানেন চিপকায় আছে যাই যেটা বলতেছিলাম যে আপনি যখন একটা পিসিতে স্পেসিফিক আপনি গেম খেলার জন্য পিসি কিনেন নির্ঘাত যারা গেম খেলে তারা অন্য কোনো কাজ করে না শিওর থাকে মানে ওই পিসিতে অন্য একটা ল্যাপটপ রাখে সেটা বাই ডিফল্ট কাজ করতে থাকে তার মানে কি আপনি যখন পিসিটা কিনেন তখন আপনি গেমিং প্রসেসর কিনেন গ্রাফিক্স কার্ড কিনেন দেখেন ওই পার্টিকুলার কাজের জন্যই আপনি করতেছেন যেমন প্লেস্টেশন ইজ আ গুড এক্সাম্পল অফ জেনারেল স্পেসিফিক পারপাস পিসি এটা কি পিসি না শুধু গেমিং এর জন্য তার মানে কি এটা কি একটা স্পেসিফিক পারপাসের পিসি ওকে তার মানে কম্পিউটারের যদি আমি স্পেসিফিক পারপাসের কম্পিউটারের উদাহরণ দিই তাহলে আমি যদি বলি যে প্রুভ দ্যাট PlayStation 5 is a specific purpose computer দিতে পারবেন না ইজি দেখছেন খালি আপনি বেসিকটা মাথায় নিয়ে যাবেন ওকে আপনার অবভিয়াসলি একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে কোনো স্পেসিফিক কাজের জন্য আপনার সিপিইউটা পাওয়ারফুল হতে হবে যদি জেনারেল পারপাস হন আপনি কিন্তু চিন্তা করবেন না কিছু যখন আপনারা জীবনে প্রথম ল্যাপটপ বা পিসি কিনতে চান আপনি খালি এই কথাটাই বলছেন যে সব হাই দিলেই হবে এই কথাটাই বলছেন কিন্তু আপনি জানতেন না কিছু এই কারণে আপনি যখন আস্তে আস্তে জানা শুরু করছেন তখন আপনি বলেন যে আমার পাওয়ারফুল একটু পিসি হইলে হবে আমার মনিটর ওয়াইড অ্যাঙ্গেল না হইলে হবে মনিটর 22 বা 24 এর হইলেই হবে কিন্তু আমার আলটিমেটলি পাওয়ারফুল সিপিইউ লাগবে কেন কারণ প্রত্যেকটা স্পেসিফিক কাজের জন্য আপনার সিপিইউটা পাওয়ারফুল হওয়াটা মাস্ট এটা মাস্ট ওকে কিন্তু আপনি যদি জাস্ট একসাথে টুকটাক কাজ করেন একটু কোড করলেন একটু কোড বলতে কোডের জন্য অনেক বড় কাজ আছে বাট ছোট কোড করলেন এক্সেল এর কাজ করলেন ওয়ার্ডের কাজ করলেন মুভি দেখলেন জেনারেল পারপাসের সিপিইউ গুলো আহামরি মানে স্ট্রং না হইলেও হবে তাই না এটার আউটলেয়ারটা সুন্দর হইলেই হবে যেমন বড় মনিটর সাউন্ড বক্স ভালো RGB এই জিনিসগুলা হইলেই হবে আচ্ছা সার্ভারের জন্য কি হইতে পারে সার্ভার আপনাদের আমি একটা জিনিস বলে দিই আপনাদের সার্ভার সম্পর্কে সার্ভার তো জানেন কি একটা জিনিস জানেন সার্ভার কি সার্ভার হলো তথ্য ভান্ডার একদম সোজা বাংলায় যদি বলি আপনি যখন কম্পিউটারে বা ব্রাউজারে সার্চ দেন যে হাউ টু গেট CG4 ইন 1 মিনিট যখন আপনি এই জিনিসগুলো সার্চ দেন তখন সে কি করে আপনি কি ব্রাউজারের কাছে একটা ইউজার সেই ডাটাটা সার্ভারে যায় এপিআই এর মাধ্যমে এই ওয়ার্ডটা শুনছেন কখনো এপিআই জি স্যার শুনছি এপিআই মানে কি আপনাদের এখন আমি একটা গল্প করে বুঝাই দিই যখন আপনি একটা কফি শপে বসতেছেন বা রেস্টুরেন্টে বসতেছেন আপনি কাকে ডাকতেছেন
আপনার ক্ষুধা লাগছে, আপনি খাবেন, কাকে ডাকবেন? ওয়েটারকে ডাকবেন। ওয়েটার আপনার এই কথাটা কাকে যায় পাস করবে? শেফের কাছে পাস করবে। শেফ আপনার কি করবে? আপনাকে খাবার বানিয়ে কি আপনার মুখে ছুঁড়ে মারবে এমনি টেবিল নাম্বার 5 ঠাস এরকম করবে না, সে ওয়েটারের কাছ থেকে দিবে এবং আপনাকে সার্ভ করবে। দেখেন এখানে যখন আপনি এই জিনিসটা সম্পূর্ণ চিন্তা করেন, তাহলে ব্রাউজারে যে আপনি সার্চ করতেছেন, আপনি অ্যাজ আ কাস্টমার চিন্তা করেন। ওয়েটার হলো সেই এপিআই যে আপনার কাছ থেকে আপনার রিকোয়েস্টটা আপনাকে নিয়ে নিতেছে কোথায়? শেফ অবধি। শেফ হলো এখানে সার্ভার, যার কাছে আসলে তথ্য আছে কি আছে না। যখন খাবার না থাকে শেফকে জিজ্ঞাসা করে, শেফ বলে যে নাই, তখন ওয়েটার কতক্ষণ পর এসে কি বলে যে সরি এটা অ্যাভেলেবল না। ঠিক একই ভাবে আপনি যখন কিছু কিছু জিনিস সার্চ করেন দেখবেন যে লিখবেন যে সরি 404 নট ফাউন্ড, এই টাইপের কথাগুলো যখন আসে তখন বুঝতে হবে যে সার্ভার ওই টাইপের ডেটা সে গ্রহণ করতেছে না বা পাচ্ছে না। এইটাই হলো আপনার এপিআই। তো এই সার্ভারটা খুবই স্ট্রং একটা কাজ। সার্ভারের দিয়ে আপনি অন্য কোনো কাজ করার না করাটা বুদ্ধিমানের কাজ। এইটা হলো একটা স্পেসিফিক কাজের উদাহরণ। বিভিন্ন ধরনের সার্ভার আছে, যেমন ফাইল সার্ভার আছে, ডেটাবেস সার্ভার আছে, প্রিন্ট সার্ভার আছে, অ্যাপ্লিকেশন সার্ভার আছে, ওয়েব সার্ভার আছে। প্রত্যেকটা সার্ভারেরই স্পেসিফিক কাজ আছে। যেমন আপনারা যেখানে তথ্য খুঁজেন সেটা কি সার্ভার? ফাইল সার্ভার। আপনারা যখন একটা হোল কাজ খুঁজেন, মানে আপনি সবকিছু চাচ্ছেন, ওটা কি? ডেটাবেস সার্ভার। আপনি যখন ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবের যত কাজ হ্যান্ডেল করতে যাচ্ছেন, যেমন ওয়েবেও কিন্তু মাঝে মাঝে বলে ওয়েবসাইট ইজ 404 বা রানিং টাইম এরর বা অনেকগুলা কিওয়ার্ড থাকে, 202 থাকে, অনেকগুলা থাকে। এই জিনিসগুলা কি ওয়েব সার্ভার হ্যান্ডেল করতেছে। অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ যখন ক্র্যাশ খায় তখন অ্যাপও একটা মেসেজ পাঠায় না যে এই অ্যাপটা সার্ভিসের বাইরে আছে, তার মানে এটা হলো অ্যাপ্লিকেশন সার্ভারের কাজ। তার মানে প্রত্যেকটা স্পেসিফিক কাজের জন্য একটা করে সার্ভার থাকা উচিত বা থাকে। যেমন আমাদের ইউনিভার্সিটিরও সার্ভার আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা সার্ভার আছে যেখানে তাদের কনফিডেন্সিয়াল ডাটাবেসও আছে, বাট ডাটাবেসগুলো সার্ভারে থাকে। সার্ভার কি সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হয়? ইয়েস। সার্ভারটা যখন বলে না যে সার্ভার ডাউন, মানে কি হয় সার্ভারে আপনার এই রুমের জায়গা 100 জনের বা ঢুকছে 500 জন, অথবা ইন্টারনেটের সাথে প্রপারলি কানেক্ট থাকতেছে না হলে বৃষ্টির পানি গেছে, স্যাটেলাইটে পানি ঢুকে গেছে, ওই রকম থাকা আর বইলে ওকে। আপনাদের এই যে আপনি যে কাজটা বললেন, কথাটা বললেন, এটা লাস্ট লাইনটা বললেন। Server are optimized to run 24 hours and are capable of code swapping of storage and other hardware without having to shut down the system. এখন কি বুঝতে পারতেছেন আপনি যে কোশ্চেনটা করছেন? তার মানে সার্ভারকে অবভিয়াসলি 24 আওয়ার আপনার অপটিমাইজ ভাবে কাজ করার জন্য মেইনটেইন করতে হবে, যাতে অন্য ডিভাইসের প্রবলেম হইলো সার্ভারের যাতে কোনো প্রবলেম না হয়। এটা আপনারা নেটওয়ার্কিং এ যদি মনে থাকে, অনেক ছোটবেলায় পড়ছেন, টপোলজি নামটা মনে আছে কারণ? ওই যে মনে আছে যে এইটা হলো আমার স্টার, তাই না? এখন ধরেন এই স্টারের মধ্যে যে কোনো একজন ডিভাইস খারাপ হয়ে গেছে, সার্ভারের কোনো ক্ষতি হলো না। কিন্তু আপনি চিন্তা করেন যে আপনার একটা বাস টপোলজি আছে, কিন্তু এই বাস টপোলজিতে আপনার এই ব্যাকবোনটাই নষ্ট হয়ে গেল, তার মানে কি সব ডিভাইস নষ্ট হয়ে যাবে না? এটাই হলো আপনার এই সার্ভারের ধারণা, যে আপনি সার্ভারকে নেটওয়ার্কের সাথে কিভাবে কানেক্ট করবেন। ওকে, এইটুক জানেন আপনাদের আমি আজকে। স্যার এইটা যেটা কি বলছিলাম, হোয়াটসঅ্যাপিং অফ স্টোরেজ, কোনটা সোয়াপিং অফ, আচ্ছা এটা হ্যাঁ, এখানে মানে কি হোয়াটসঅ্যাপিং অফ স্টোরেজ মানে কি আপনার রান টাইম আপনার স্টোরেজ আপনার ট্রান্সফার করে দিবে। মানে কি আপনি যখন একটা সার্ভার ডাউন খাইছে তখন ক্লাউডে আমরা কোনো ইনফরমেশন যাতে খুব দ্রুত রেখে দিতে পারি। ক্লাউড সার্ভার ইউজ করলে হয় কি, তখন হবে কি ওটা আমার ব্যাকআপ হিসেবে কাজ করবে, ইউজারদের ওই ক্লাউড সার্ভারের সাথে কানেক্ট করে দিব। ধরেন আপনার কাছে আসে হলো এই সার্ভারটা, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, আমরা যাতে খুব দ্রুত আমাদের ইনফরমেশনগুলো ওই ক্লাউড সার্ভারে সোয়াইপ করে রেখে দিতে পারি, যাতে আমরা ইউজারদেরকে এই ক্লাউড সার্ভারের সাথে কানেক্ট করে দিতে পারি। এটাই হলো হোয়াটসঅ্যাপিং, মানে খুব দ্রুত আমাদের মেমোরিগুলোকে সোয়াইপ করা। আপনি জানেন ওই যে ফুটবল বিশ্বকাপে কি হয়েছিল, ট্রফি অ্যাপ আছে না, ট্রফি অ্যাপে তো খেলা দেখাচ্ছিল, ওরা পার্টনার ছিল। সো যখন ট্রফি অ্যাপে খেলা দেখাইতেছিল, এমনি অন্য দিনগুলোতে ওদের ইউজার ছিল 2 লাখ বা 5 লাখ এরকম ছিল।
কি জানি ওই দিনকার হয়েছে, হঠাৎ করে হলো ওই দিনকার ইউজার হয়ে গেছিল হলো 22 না কত লাখ জন। ক্র্যাশ করছে। এখন তখন ওরা কি করছে, ফার্স্টের দিকে প্রবলেম করতেছিল, তখন ওরা কি করছে, খুব দ্রুত ওরা ক্লাউড সার্ভার কিনছে। ক্লাউড সার্ভার কেনার পর ওদের রেঞ্জ বা ওদের কি করছে, ক্যাপাসিটি বাড়ায় দিছে যাতে এখানে ইউজার আসতে পারে। এই কারণে ক্লাউড সার্ভারের একটা সুবিধা কি, বা ক্লাউড অথবা ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি জানেন? আপনাদের ক্লাউড কম্পিউটিংটা বলি, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা জায়গা কিনতে পারবেন, প্রয়োজন অনুযায়ী আপনাদের সবকিছু কিনতে পারবেন। ধরেন আপনি বাজারে গেলেন, আপনি 8 জিবি 16 জিবির বাইরে কথা বলতে পারেন? আপনি কি বলেন 3 জিবি? 8 জিবি 16 জিবি আপনার পার্টিকেল লাগবে বা আপনার হার্ডওয়্যার লাগবে। কিন্তু আপনি যখন এটা আপনি বাইরে কোথাও ক্লাউড সার্ভারে বলতেছেন, আপনার 1 জিবি লাগলে আপনি ওই 1 জিবি কিনতে পারবেন। তার মানে ক্লাউড সব সার্ভিসই অনেক সুবিধা, কিন্তু একটু এক্সপেন্সিভ। ডিডোস অ্যাটাক থেকে মেবি বাঁচার জন্য ক্লাউড ফেয়ার এগুলো ইউজ করা হয়। ওই তো একটা কাইন্ড অফ হলো অ্যান্টি ভাইরাসের মতো কাজ করে আর কি, ডিডোস অ্যাটাক প্রিভেন্ট করে। ক্লাউডের মাধ্যমেই সে রান টাইম চেক করতে থাকে যে আসলে ডিডোস অ্যাটাক ঢুকছে নাকি। ট্রোজান হর্সের কাহিনী শুনছেন? ট্রোজান হর্স একটা ভাইরাস আছে, শুনছিলেন? এটার কাহিনী জানেন না? তো যে একজন নিউজ রিপোর্টার নিয়ে দিল না, ট্রোজান হর্সের একটা কাহিনী আমি শোনাই আপনাদের। আপনারা ট্রোজান হর্সের নাম কে কে শুনেন না একটু বলেন তো, কেউ কি আছে? আচ্ছা, ট্রোজান হর্স হলো এক প্রকার ভাইরাস, এটা জানার কথা। তো এই ভাইরাসটা আমাদের কম্পিউটারে কাজ করে কি, কম্পিউটারে আপনি একটা ফাইল ওপেন করলেই বা একটা মেইল ওপেন করলেন, ওই মেইল থেকে ওপেন করার সাথে বা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলেন, ওখান থেকেই ভাইরাসটা কি হবে, ছড়ায় যাবে। এটা ওপেন করার আগ অবধি কোনো প্রবলেম হবে না। হ্যাঁ স্যার, আমার লগে 3 বার উইন্ডোজ মারা হয়েছে। সবারই হবে, কারণ উইন্ডোজ আপনি অবভিয়াসলি বাইরে থেকে নিছেন। রিয়েল টাইম না স্যার, বাইরে থেকে না, আমি গেম নামিয়েছিলাম ক্র্যাক। ও আচ্ছা, এই তো ভাই আপনি ওটা ইনস্টল করতে গেছেন, নষ্ট হবে। হ্যাঁ। কাহিনী বলি, আগের কালে যখন যুদ্ধ হইতো, ঘোড়া দিয়ে যুদ্ধ করা হতো, তাই না? কাঠের একটা ঘোড়ার কাঠের, হ্যাঁ ওইটাই আমি বলি। যখন একটা ঘোড়া দিয়ে যুদ্ধ করা, আচ্ছা হ্যালো আমি বলি পরে বলি। ঘোড়া দিয়ে যখন যুদ্ধ করা হতো, তখন একটা পয়েন্টে তারা ভাবছে যে আমাদের মধ্যে বন্ধুত্ব করা উচিত। তো তারা কি করছে, একজন বন্ধুত্ব করার হাত বাড়াইছে, কিন্তু অন্যজনের মনে এখনো ওই চিন্তা আসে না। তারা চিন্তা করছে তাদের ডিস্ট্রয় করবে। তো করছে কি, তারা উপহার হিসাবে একটা কাঠের ঘোড়া পাঠিয়েছে। ওই কাঠের ঘোড়ার ভিতরে বিভিন্ন ধরনের সৈন্য ছিল, অনেক বড় একটা ঘোড়া পাঠাইছে। ওই ঘোড়াটার মধ্যে যখন ওইটা তাদের নিয়ে গেছে, যখন ওই ঘোড়াটা আনপ্যাক করতে নিছিল, তখনই ওটার ভিতর থেকে সৈন্য এসে ওই পুরা ওয়ারে ওদেরকে মাইরা ফেলেছিল। তো এইখান থেকেই আপনার আসছে হলো ট্রোজান হর্স। ট্রোজান হর্স কেন বলে, যখন আপনার কাছে একটা ফাইল আসছে, সেটা উপহারের মতো, সেটা ওপেন করে ইনস্টল করতে যাবেন, আপনার পিসিকে বাস দিয়ে রেখে দেবেন। ওকে, এটাই হলো আপনাদের ট্রোজান হর্সের কাহিনী। আচ্ছা যাই হোক, ওটা আলাদা ম্যাটার। আমি আপনাদের অধ্যায় 1 আর অধ্যায় 2টা আমি আপলোড করে দিব। 2 এর আর মাঝখানে একটা কিছু পোর্শন আছে, ওটা আমি একটু টাইম নিয়ে পড়াইতে চাইছি দেখে আমি একটা ক্লাস করব। ওকে, ঠিক আছে। আপাতত আপনারা আজকে এই পর্যন্তই রাখেন। আর আপনারা আইডি লিখছেন? না স্যার, একটু লেখেন আর এটা একটু পজ করুন।